হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হার্ট। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ওয়েদার আর ক্লাইমেট। ক্লাস 11-এর ইউনিট 3-তে এই চ্যাপ্টারটা আছে, সেমিস্টার 2। চ্যাপ্টারটা বলতে গেলে খুবই ইজি, খুব একটা টাফ কিছু না। ভালো করে এক্সপ্লেন করে দিলে বা ভালো করে বুঝলে তোমাদের পক্ষে এটা ইজিয়ার হবে কোশ্চেন অ্যাটেন্ড করার এক্সাম টাইম। চলো স্টার্ট করা যাক। ওয়েদার আর ক্লাইমেট দুটো জিনিস কি সেম? না, দুটো জিনিস আলাদা। প্রথমে আমরা দেখবো ওয়েদার কি। ওয়েদার মানে হচ্ছে, সাপোজ ধরো এখন বৃষ্টি হচ্ছে, টানা 1-2 ঘন্টা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কি, যে বৃষ্টি থেমে গেলো তারপরে কি আমাদের ঠান্ডা লাগার কথা, যে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। কিন্তু হঠাৎ করে খুব গরম হতে শুরু করে দিল, বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে গরম হতে শুরু করে দিল, তো দ্যাট ইজ দ্য ওয়েদার চেঞ্জ। বা খুব গরম ছিল, হঠাৎ করে বৃষ্টি হলো, দিয়ে পরিবেশটা ঠান্ডা হয়ে গেল, দ্যাট ইজ দ্য ওয়েদার চেঞ্জ বা ওয়েদার। ক্লাইমেট কি? এই যে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে প্রত্যেকটা ক্লাইমেট আছে, ঠান্ডা, ঠান্ডার পর আবার বসন্ত আসবে, তারপর গরম, তারপর বর্ষা, এগুলোকে আমরা বলবো ক্লাইমেট, ক্লাইমেট চেঞ্জ। ফার্স্ট একটু ইন্ট্রোডাকশন দিয়েছে, যেমন ক্লাইমেট ইজ দ্য অ্যাভারেজ ডেলি ওয়েদার ফর অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম অ্যাট আ সার্টেন লোকেশন। একটা পার্টিকুলার লোকেশনে সেই ওয়েদারটা থাকবে, মানে আপাতত কলকাতায় যে ওয়েদারটা, সেটা কলকাতার বাইরে কি থাকবে, অন্য একটা জায়গায় না থাকবে না, ডিফার করবে, দ্যাট ইজ দ্য ওয়েদার চেঞ্জ। কিছুদিন আগে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা দিয়ে একটা ঘূর্ণিঝড় হলো, তো ওখানে বৃষ্টি হয়েছিল, ওখানে যা কন্ডিশন ছিল, আমাদের এখানে কি সেই কন্ডিশন ছিল না? ছিল না। তার রেসপেক্টে আমাদের এখানে কিছু বৃষ্টি হয়েছিল, সেটা আলাদা ব্যাপার, সেটা ওয়েদার চেঞ্জ। কিন্তু বৃষ্টি হওয়ার পরক্ষণেই কিন্তু আবার রোদ উঠে গিয়ে নর্মাল টেম্পারেচার হয়ে গেছিলো। তো এই যে সার্টেন যে চেঞ্জেসটা হচ্ছে একটা পার্টিকুলার প্লেসের ওপর বা একটা পার্টিকুলার লোকেশনের ওপর, এটাকে আমরা বলতে পারি যে ওয়েদার। ক্লাইমেট কি? ক্লাইমেট একটা পিরিয়ড ধরে থাকবে, সাপোজ 2-3 মাস ধরে গরমকাল আছে, তো এটা পিরিয়ড ধরে কন্টিনিউ আছে, সো দ্যাট ইজ দ্য ক্লাইমেট। ওটা শেষ হয়ে গেল, পরে বর্ষাকাল এলো, ওটা আবার 2-3 মাস কন্টিনিউ আছে, তো এটা যখন কন্টিনিউ করছে ম্যাক্স 3 মাস আমরা ধরলাম, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি অ্যাজ আ ক্লাইমেট। নেক্সট কি দেখবো? অরিজিন অফ দ্য টার্ম ওয়েদার। ওয়েদার হ্যাজ ইটস অরিজিন ইন ওল্ড ইংলিশ। দ্য ওয়ার্ড ওয়েদার ইজ ওল্ড ইংলিশ রেফার্স টু এয়ার অ্যান্ড স্কাই। আসল ওয়ার্ডটা হচ্ছে WEDER। এটার আসল মানে হচ্ছে যে স্কাই বা আকাশ বা বাতাস, অ্যান্ড অলসো টু স্টর্ম অর টেম্পেস্ট, বা আমরা এটার মাধ্যমে ঝড় বৃষ্টিও বলতে পারি, থান্ডারস্টর্মের সাথে যে ঝড়টা হয় সেটাও বলতে পারি। দিস টার্ম evolved from the Proto-Germanic word wedra, which had similar meaning related to air and weather conditions. Same মানে ওয়েদার মানেও যা, আর এখানে যে প্রোটো জার্মানিক ওয়ার্ড যেটা আছে ওয়েদ্রা, এটা মানেও কিন্তু সেম, মানে ওই হাওয়া বাতাস আকাশ, হাওয়া বাতাস আর আকাশ, আর না হলে এই যে ঝড় ঝাপটা বৃষ্টি থান্ডারস্টর্ম যেটা হচ্ছে, এগুলোর কথা বোঝানো হচ্ছে। এখানে এত ইন ডেপথ বা ইন ডিটেলসে যাওয়ার দরকার নেই। নেক্সট হচ্ছে আমরা চলে যাবো ডেফিনেশন অফ ওয়েদার। ডেফিনেশন অফ ওয়েদারে কি দেখতে পাবো? দ্য কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাট আ গিভেন প্লেস অ্যাট আ গিভেন টাইম ইজ কল্ড ওয়েদার। একটা পার্টিকুলার প্লেসে একটা পার্টিকুলার টাইমে যে ওয়েদারটা আছে, সেটা গরম হোক, সেটা ঠান্ডা হোক, সেটা বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল হোক, যেমনই হোক না কেন, সেটাকে আমরা ওয়েদার বলবো। চাইলেই কিন্তু উইদিন 2 মিনিট বা উইদিন হাফ অ্যান আওয়ার ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে। বৃষ্টি হচ্ছিল, উইদিন হাফ অ্যান আওয়ার্স ঠান্ডা লাগতে, মানে ঠান্ডা না, গরম হতে শুরু করে দিল হঠাৎ করে, তো কী হলো? ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এই ওয়েদার জিনিসটা কিন্তু একটা পার্টিকুলার এরিয়াতে বন্দি থাকে, মানে আমার কলকাতায় এখন যে টেম্পারেচার হবে সেই অনুযায়ী সাপোজ বর্ধমান, পুরুলিয়া, এইসব জায়গাতে ওয়েদার অন্যরকম হবে। সো দ্যাট ইজ দ্য ডিফার। বাট ফর ক্লাইমেট, পুরো ওয়েস্ট বেঙ্গলে একটা টাইমে পুরো গরমকাল চলছে, পুরো ইন্ডিয়াতে একটা টাইমে গরমকাল চলছে, ঠিক আছে, মানে মে না, সাপোজ মার্চ এপ্রিল, এটা হচ্ছে পুরো গরমকালের সিজন। আবার যখন বর্ষাকাল আসবে, জুলাই আগস্ট সেপ্টেম্বর, ওটা সব জায়গায় বৃষ্টি হবে, চারিদিকে আমরা শুনবো বৃষ্টি হচ্ছে, এখানে ঝড় হচ্ছে, ওখানে বৃষ্টি হচ্ছে, তো ওটা কিন্তু ওভারঅল এফেক্ট পড়ছে। বাট ওয়েদার কিন্তু ওভারঅল এফেক্ট পড়ে না, একটা পার্টিকুলার লোকেশন, একটা পার্টিকুলার এরিয়াতে গরম আছে না ঠান্ডা আছে না বৃষ্টি হচ্ছে, সেই পার্টিকুলার জিনিসটা যখন বোঝাচ্ছে সেটাকে আমরা ওয়েদার বলছি। নেক্সট হচ্ছে ফিচার্স। ফার্স্ট, এরিয়া। The area could be a spot as a small and specific as a weather station. একটা এরিয়া, পার্টিকুলার এরিয়া, সেখানে
পার্টিকুলার ওয়েদার থাকতে পারে, সেটা ঠান্ডা হোক, সেটা বৃষ্টি হোক, সেটা গরম হোক, এনিথিং। ওয়েদার ইজ এসেন্সিয়াল আর ডে টু ডে, মানে দিনের পর দিন কিন্তু ওয়েদার চেঞ্জ হতে পারে, ফিক্সড না। অর ইভেন অ্যান আওয়ার টু আওয়ার, ঘন্টায় ঘন্টায়ও কিন্তু ওয়েদার চেঞ্জ হতে পারে, দিনের পর দিন ওয়েদার চেঞ্জ হতে পারে, বা ঘন্টায় ঘন্টায় ওয়েদার চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে এরিয়া হলো। নেক্সট পিরিয়ড। এরিয়া হচ্ছে জায়গার উপর ডিপেন্ড করছে, একটা পার্টিকুলার স্পেসিফিক বা স্মল এরিয়ার মধ্যে। নেক্সট হচ্ছে টাইম পিরিয়ড, সেটা হচ্ছে ঘন্টায় ঘন্টায় ওয়েদার চেঞ্জ হতে পারে, বা আজকে হয়তো সারাদিন বৃষ্টি হলো, কালকে হঠাৎ করে খুব গরম পড়ে গেল, তো দিনে দিনেও চেঞ্জ হতে পারে। নেক্সট হচ্ছে মেজারমেন্ট। রেগুলার মেজারমেন্ট অফ ওয়েদার কন্ডিশন আর মেড অ্যাট মেটিওরোলজিক্যালি স্টেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীতে এই ওয়েদার কিন্তু রেগুলারলি মেজারমেন্ট করা হয়। কোথায় মেজারমেন্ট করা হয়? মেটিওরোলজিক্যাল স্টেশন, এই একটা জায়গা আছে যেখানে দিনের দিন ওয়েদার চেক করা হয়। ওই জন্য আজকে ম্যাক্সিমাম ওয়েদার এত, মিনিমাম ওয়েদার এত, এটা আমরা জানতে পারি টিভিতে, ফোনে বা নিউজ পেপারে। এই যে স্টেশনটা মেটিওরোলজিক্যাল স্টেশন, এই স্টেশনে এই ওয়েদার মেজারমেন্টটা হচ্ছে, এবং এটা রেগুলার হচ্ছে, ঠিক আছে? এমন না যে 2-3 মাস পর হবে, যেহেতু ওয়েদার রেগুলার চেঞ্জ হচ্ছে, হুট করে চেঞ্জ হয়ে যেতে পারে ঘন্টায় বা দিনে, তো সেই ক্ষেত্রে সবসময় আপডেট রাখতে হবে। পুরনো আপডেট দিলে চলবে না। আমি দেখছি এখন গরম হচ্ছে, নিউজে দেখাচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, তাহলে দ্যাট ইজ রং ইনফরমেশান। তো সবসময় এটা সবসময় মেজারমেন্ট হচ্ছে, হুট করে কখন চেঞ্জ হয়ে যাবে ওয়েদার, সেটা যারা চেক করছে বা যারা ক্যালকুলেট করছে বা মেজারমেন্ট করছে তারাও কিন্তু জানে না, তো রেকর্ডটা রাখতে হবে সেটা। নেক্সট হচ্ছে রিনাউন্ড মেটিওরোলজিস্ট এডওয়ার্ড লোরেন্স। ইনি কি বলেছিলেন? এনার একটা ওয়েদার সম্পর্কে একটা ডেফিনেশন দিয়েছিলেন। ওয়েদার ইজ দ্য সেট অফ অল দ্য ফেনোমেনা অকারিং অ্যাট এ গিভেন অ্যাটমসফিয়ার অ্যাট আ গিভেন টাইম। একটা পার্টিকুলার টাইমে, একটা পার্টিকুলার অ্যাটমসফিয়ারে, একটা পার্টিকুলার এরিয়াতে যে পজিশনটা আছে বা যে সিচুয়েশনটা আছে, নয় বৃষ্টি হচ্ছে, নয় গরম, নাহলে খুব শীত, নাহলে বরফ পড়ছে, সেটাকে আমরা ওয়েদারিং বলতে পারি। ইট ইনক্লুডস টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসিপিটেশন, ক্লাউডনেস, ভিজিবিলিটি অ্যান্ড উইন্ড। এই ওয়েদারের মধ্যে কী কী ইনক্লুড হতে পারে? একটা টেম্পারেচারের আপ ডাউন হতে পারে, ম্যাক্সিমাম মিনিমাম, হিউমিডিটি, প্রেসিপিটেশন, ক্লাউডনেস, ভিজিবিলিটি অ্যান্ড উইন্ড, মানে বাতাস। নেক্সট হচ্ছে অরিজিন অফ দ্য টার্ম ক্লাইমেট। এটা আমাদের এই পুরোটা যে আমরা ওপর থেকে দেখলাম, এটা কিন্তু আমরা ওয়েদার পড়লাম। ওকে, ওয়েদারের ডেফিনেশন মোটামুটি কি হতে পারে, ওয়ার্ডটা কোথা থেকে এসেছে, এটা সেই ওয়ার্ডটার পার্টিকুলার মানে কি, প্রথমে এই ওয়ার্ডটা ছিল, তারপর প্রোটো জার্মানিক ওয়ার্ড হলো ওয়েদরা, তারপর আস্তে আস্তে মানুষের মুখে মুখে সুবিধার্থে ওটা ওয়েদার হলো, এখন আমরা ওয়েদারই বলি। সো এবার আমরা আসবো ক্লাইমেট। অরিজিন অফ দ্য টার্ম ক্লাইমেট, এই যে ওয়ার্ড যেটা আছে না, ক্লাইমেট ওয়ার্ডটা, এটার কোথা থেকে অরিজিন হয়েছিল? গ্রিক ওয়ার্ড ক্লিমা, যার মানে হচ্ছে এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, যার মানে হচ্ছে ইনক্লাইনেশন অর স্লোপ, মানে ঢালু, অ্যান্ড was used to describe the angle of the sun's rays and the resulting zone of the earth. Climate হচ্ছে, এটা সাপোজ আমরা ধরতে পারি পৃথিবী, এটা হচ্ছে সূর্য। এবার সূর্যের আলোটা কি পৃথিবীতে সব জায়গায় একইভাবে পড়ছে? না, পড়ছে না। তো যেরকমভাবে যেদিকে পড়ছে সেই মতো পার্টিকুলার এরিয়াতে যেমন টেম্পারেচার হচ্ছে, সেটাকে আমরা বলবো ক্লাইমেট। যে পরিবেশটা হচ্ছে সেটাকে আমরা ক্লাইমেট বলবো। সাপোজ যেমন ইকুয়েটারে কি সূর্যের রশ্মি ডিরেক্ট পড়ছে, তাহলে যেহেতু ডিরেক্ট পড়ছে সেই কারণে ইকুয়েটার প্রচণ্ড পরিমাণে গরম। বাট আমরা যখন পোলার রিজিয়নে দেখবো, তখন ওটা কি স্ল্যান্টিং ওয়ে পড়ছে, একদম বেঁকে যাচ্ছে আলো দুটো, আর দুদিকে দুটো আলো পোলার রিজিয়নে বেঁকে, নর্থ পোল সাউথ পোল। সেই ক্ষেত্রে কি আলোর যে গ্র্যাভিটি, মানে আলোর গ্র্যাভিটি না, আলোর যে হিটটা থাকবে সেটা কমে যাচ্ছে, তার ফলে ওখানে যেহেতু হিট কমে যাচ্ছে তাই ওখানে গরম কম, ওখানে কি বরফ পড়ছে, ঠান্ডা। তো সূর্যের রশ্মিটা পৃথিবীতে যেমন জায়গায় যেভাবে পড়বে সেই অনুযায়ী কিন্তু এই সিচুয়েশানটা তৈরি হবে। যেখানে বেশি পড়বে সেখানে খুব গরম, যতক্ষণ, এবার ওই জন্য ইকুয়াটোরিয়াল রিজন, মানে মাঝখানটা পৃথিবীর সবসময় হিট থাকে, কারণ সব সময় ওখানে ডিরেক্টলি সূর্যের রশ্মি পড়ছে। বাট ফর পোলার রিজিয়ন স্ল্যান্টিং ওয়েতে পড়ছে, হিটটা খুব কম যাচ্ছে, সানলাইট খুব কম যাচ্ছে, সেই কারণে ওখানে সবসময় বরফ। আর মাঝখানের যে দুটো এরিয়া আছে, ট্রপিক্যাল রিজিয়ন আর ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকন, এই দুটো রিজিয়নে কি দেখতে ভার্টিক্যাল ওয়েতে পড়ছে, তাই কিছু মাস ঠান্ডা থাকে, কিছু মাস গরম থাকে। পৃথিবী যখন ঘুরছে আস্তে 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 একদিক ঠান্ডা হয়ে যাচ্ছে, উল্টো দিকে আলো পড়ছে না বলে, আর যেদিকটা আলোর সামনে আসে সেটা গরম আসছে। তো এরকম কন্টিনিউ পৃথিবী রিভলভ হচ্ছে, ওকে, রেভলিউশন কন্টিনিউয়াস হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ট্রপিক অফ ক্যান্সার ক্যাপ্রিকনে সব রকম আমরা সিজন দেখতে পাবো।
ঠান্ডা পাবো, বর্ষা পাবো, গরম পাবো। বাট ফর ইকুয়েটার সবসময় গরম পাবো, পোলার রিজন সবসময় ঠান্ডা পাবো, সবসময় বরফ আছে। সো সানের লাইটটা কতটা কিভাবে পৃথিবীর ওপর পড়ছে তার ওপর এই ক্লাইমেট চেঞ্জটা কিন্তু ডিপেন্ড পুরোটা। এটাই হচ্ছে মেন জিনিস। তাই জন্য এটা একটা গ্রিক ওয়ার্ড যেটা হচ্ছে ক্লিমা। এই ক্লিমার মানে কিন্তু হচ্ছে ইনক্লাইনেশন বা স্লোপ। যেহেতু সূর্যের রশ্মিটা এরকম এক একটা অ্যাঙ্গেল করে পড়ছে, নানা রকম স্লোপ হিসাবে পড়ছে, তাই জন্য এটাকে ইনক্লাইনেশন বা স্লোপ হিসাবে কনসিডার করা হয়েছে। The term was first used by the ancient Greek geographer and astronomers Hipparchus in the 2nd century of BCE। বাবা অনেক পুরনো, মানে যীশু খ্রিস্টের জন্মানোরও আগে বলতে গেলে। তখন এই একজন গ্রিক জিওগ্রাফার সে এই টার্মগুলো ইউজ করেছিল, ক্লিমা এইসব ওয়ার্ডগুলো। ডেসক্রাইব দ্য ডিফারেন্ট রিজন। ক্লিমাটা বাবা, এটা হচ্ছে ক্লিমাটা। এই যে ওয়ার্ডটা ইউজ করেছিল হাইপারকাস, সেটার ওয়ার্ডটার নাম হচ্ছে ক্লিমাতা। এটার মানে হচ্ছে ডিফারেন্ট রিজন অফ দ্য আর্থের আলাদা আলাদা রিজন, ইচ উইথ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ওয়েদার প্যাটার্ন। আলাদা আলাদা রিজন অফ দ্য আর্থের আলাদা আলাদা ওয়েদার প্যাটার্ন। স্বাভাবিক আলাদা জায়গায় আলাদা ওয়েদার প্যাটার্ন হবে, বাট ফর ক্লাইমেট কিন্তু সব জায়গাতেই সেম হবে, ঠিক আছে। তারপর ল্যাটিন ওয়ার্ড ডেসক্রাইব হলো যেটা হচ্ছে ক্লিমা, মডার্ন ইংলিশ। তারপরে ওই ক্লিমাটা আস্তে আস্তে হয়ে গেল ক্লাইমেট। এইভাবে ক্লাইমেট ওয়ার্ডটা এলো, যেখানে সব জায়গায় পুরো কান্ট্রিতে বা পুরো অনেকগুলো স্টেট মিলিয়ে একটা জায়গাতে সেম ক্লাইমেট থাকবে। আর এটা পুরোপুরি ডিপেন্ড করছে দ্য পজিশনস অফ দ্য সান রেজ দ্যাট রিফ্লেক্ট অন দ্য আর্থ সারফেস। যদি ভার্টিক্যাল হয় তাহলে সব সিজন আমরা পাবো, কখনো ঠান্ডা কখনো গরম। যদি ডিরেক্ট হয় তাহলে অলওয়েজ গরম। আর যদি স্ল্যান্টিং ওয়েতে পড়ে, যেমন নর্থ পোল সাউথ পোলে পড়ছে, তো সেই ক্ষেত্রে সবসময় ঠান্ডা পাবো আমরা, সবসময় ওখানে বরফ পড়ছে। দিস ইজ অল অ্যাবাউট ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। নেক্সট হচ্ছে আমাদের ক্লাইমেট। Climate is the aggregate of the atmospheric condition over a wide area for a long period of time, at least an average of 35 years. Actually, climate is the generalizations of the heterogeneous weather condition in respect of temperature, pressure, humidity, wind, clouds, precipitation, etc. over a period of at least 35 years over a fairly wide or very vast area. ক্লাইমেট কি একটা ভেরি ভাস্ট রিজিয়ন জুড়ে বা একটা বিশাল বড় এরিয়া জুড়ে যে সেম অ্যাটমসফেরিক কন্ডিশনটা থাকবে, সেটাকে বলা হচ্ছে ক্লাইমেট। যখন চেঞ্জ হবে, সাপোজ এইটা আমরা ধরে নিই একটা ম্যাপ, কিছুর একটা কান্ট্রির ম্যাপ। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও বইটা একটু নামাই। এটা হয়তো কোনো একটা কান্ট্রির ম্যাপ। এবার এই পুরো কান্ট্রিতে একটা টাইমে কি হচ্ছে, গরম, পুরো গরম 6 মাস ধরে, তো দ্যাট ইজ ক্লাইমেট। এই পুরো কান্ট্রিটাতে সাপোজ ধরা যাক এপ্রিল থেকে জুন পর্যন্ত গরম, এপ্রিল থেকে জুন পর্যন্ত গরম, তো এতগুলো মাস স্টে করছে গরমটা পুরো কান্ট্রিতে। তো এটাকে এই যে ওয়েদার কন্ডিশন একটা প্লেস বা একটা ওয়াইড এরিয়া ফর আ লং পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে, সেটা আবার 35 ইয়ার্সও হতে পারে, যেমন ইকুয়েটর রিজিয়নে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত হট আর হট, সবসময় গরম ওই রিজিয়নটা, কারণ ডিরেক্ট রেটা পড়ছে। তো এটাকে আমরা ক্লাইমেট বলতে পারি। একটা সার্টেন এখানে কিছু নেই, এখানে একটা লং পিরিয়ড জুড়ে একটা ভাস্ট এরিয়াতে যখন ক্লাইমেটিক অ্যাটমসফেরিক কন্ডিশনটা যেমন থাকবে, সেটাকে বলা হচ্ছে ক্লাইমেট। নেক্সট হচ্ছে মেটেরিওলজিস্ট লুয়াডিমার কেভেন। ইনি বলেছিল ক্লাইমেট ইজ দ্য অ্যাভারেজ ওয়েদার অর মোর rigorously as the statistical descriptions in terms of the mean and variability or relevant quantities over a period of time ranging from months to thousands or millions. আবার অনেক সময় বলছে যে থাউজেন্ডস অফ মিলিয়ন ইয়ার ধরেও কিন্তু ক্লাইমেট একই থাকে। যেমন যদি ইকুয়েটারের ক্ষেত্রে বা পোলার রিজনের ক্ষেত্রে এত বছর হয়ে গেল, ওখানে কি কোনোদিন আমি দেখেছি বৃষ্টি হতে বা ইকুয়েটার রিজনে বরফ পড়ছে, এরকম দেখেছি না। তো এই যে মেটেরিওলজিস্ট যিনি ছিলেন, তিনি বলতে চাইছেন ক্লাইমেট আবার অনেক সময় এমনভাবে স্টে করে যায় যেটা মিলিয়ন হাজার বছর ধরেও কিন্তু সেমই থাকে, চেঞ্জ কিন্তু হয় না। পিরিয়ড যে গ্যাপ, টাইম পিরিয়ড, সেটা কিন্তু অনেকটা লং লাস্টিং করে। তো তার ডিসক্রিপশনটাকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপশন বলা হচ্ছে ইন টার্ম অফ দ্য মিন অ্যান্ড ভেরিয়েবিলিটি আর রেলিভেন্ট কোয়ান্টিটিসের ওভার আ পিরিয়ড অফ টাইম, মানে অনেকক্ষণ ধরে থাকে, অনেকক্ষণ মানে আবার 1-2 বছর না, তাই বলা যাক 1000 ইয়ার্স বা মিলিয়ন্স অফ ইয়ার্স সেটা স্টে করতে পারে। ক্লাইমেট এরকম হুটহাট কিন্তু চেঞ্জ হবে না, ইট লাস্ট, নয় 1 বছর, নয় 2 বছর, নাহলে হাজার বছর, না মিলিয়ন্স অফ ইয়ার্স নাহলে।
এই যে এখানে ওয়েদার আর ক্লাইমেট ডিফারেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6টা ডিফারেন্স দেওয়া আছে, আমি সবকটা এক্সপ্লেন করছি, বাট এখান থেকে ম্যাক্সিমাম 4টে জেনে রাখা দরকার। নেক্সট হচ্ছে ওয়েদার আর ক্লাইমেটের ডিফারেন্স। দ্য কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাট আ গিভেন প্লেস অ্যাট আ গিভেন টাইম ইজ কল্ড দ্য ওয়েদার। প্রথমেই ডেফিনেশনটা লিখে দেবো, একটা সার্টেন পিরিয়ড অফ প্লেস, একটা সার্টেন যে ওয়েদারটা অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, সেটাকে আমরা ওয়েদার বলছি। যে কোনো মুহূর্তে এটা চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু। বাট ফর ক্লাইমেট অ্যাটমসফিয়ারিক কন্ডিশন সেম থাকবে একটা ওয়াইড রিজিয়নে ফর আ লং পিরিয়ড অফ টাইম। নেক্সট ওয়েদারের ক্ষেত্রে ওয়েদার কন্ডিশন মে চেঞ্জ ইন আ ফিউ আওয়ার্স, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওয়েদার কন্ডিশন চেঞ্জ হয়ে যেতে পারে, বাট ক্লাইমেট কিন্তু হুটহাট চেঞ্জ হবে না। নেক্সট হচ্ছে ওয়েদার রেফার্স টু আ পার্টিকুলার স্টেশন, একটা পার্টিকুলার স্টেশনে ওয়েদারটা কিন্তু রেফার্স করছে। সাপোজ আমাদের কলকাতায় একটা ওয়েদার, বা বর্ধমান পুরুলিয়াতে অন্যরকম একটা ওয়েদার। ক্লাইমেটের ক্ষেত্রে ক্লাইমেটস রেফার্স টু আ লার্জ এরিয়া ওর আ পার্টিকুলার রিজন, অনেকটা বড় এরিয়াতে সেম ক্লাইমেট থাকবে, এটা লাস্ট করবে অনেক দিন পর্যন্ত। ওয়েদার ডাজ নট গিভ অ্যান ইন্টিগ্রেটেড পিকচার অফ অ্যান অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের কিন্তু প্রপার পিকচার ওয়েদার দেয় না, কারণ যখন তখন পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, বোঝাও যায় না। আর ক্লাইমেট গিভেন অ্যান ইন্টিগ্রেটেড পিকচার অফ দ্য অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের একটা প্রপার পিকচার ক্লাইমেট কিন্তু প্রোভাইড করছে। ওয়েদারের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ ওয়েদার কন্ডিশন মে অকার অ্যাট আ প্লেস, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও ঠান্ডা, কোথাও গরম, একসাথে হতেই পারে, দ্যাট ইজ ওয়েদার চেঞ্জেস। বাট ফর ক্লাইমেট পার্টিকুলার প্লেসে হ্যাভ অল টাইপস অফ ক্লাইমেট, ক্যান নট হ্যাভ, মানে একটা জায়গাতে একটা রকমই ক্লাইমেট থাকতে পারবে, ঠিক আছে, মানে একদম 4-5টা স্টেটে 4-5 রকম ক্লাইমেট পসিবল না, সব জায়গায় সেম জিনিস থাকতে হবে, চেঞ্জ হবে না, বা আলাদা আলাদা জিনিসও আলাদা আলাদা ক্লাইমেটও থাকবে না। লাস্ট ওয়েদারের ক্ষেত্রে ইট ইজ আনসার্টেন অ্যান্ড চেঞ্জেস আফটার আ শর্ট ওয়াইল, খুব শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যেই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আনসার্টেন। উই ক্যান অনলি ফোরকাস্ট ফর আ শর্ট টাইম, খুব অল্প সময়ের জন্যই আমরা ফোরকাস্ট করতে পারি, যেমন পার ডের ওয়েদার পার ডের মেজারমেন্ট করা হয়, আজকের ওয়েদার আজকে, কালকের ওয়েদার কালকে, একবারে বলে দেওয়া হয় না যে এক সপ্তাহের ওয়েদার কেমন থাকবে। ক্লাইমেটের ক্ষেত্রে ইট ইজ নট আনসার্টেন, ইট হ্যাজ আ হাই ডিগ্রি অফ অ্যাকিউরেন্স, যখন এখানে হচ্ছে যখন শীতকাল পড়লে খুব ঠান্ডা, গরমকাল হলে খুব গরম, বর্ষাকাল হলে খুব বৃষ্টি হবে, ঠিক আছে, ডিগ্রি অফ অ্যাকিউরেন্সটা হাইতে থাকবে। নেক্সট হচ্ছে সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশন মানে সূর্যের রশ্মিটা যে পৃথিবীতে পড়ছে, এটাকে সোলার রেডিয়েশন বলা হচ্ছে। সোলার রেডিয়েশন the heat energy into the space which is known as, আচ্ছা প্রথম থেকেই বলি, the sun is an extremely hot gaseous spherical mass with a surface temperature 6000 degrees Celsius. This hot gaseous mass is continuously radiating heat energy into space which is known as solar radiation. আমরা জানি সান কি খুব গরম একটা গ্যাসিয়াস সাবস্টেন্স, স্পেরিক্যাল মাস, এখানে টেম্পারেচারটা 6000 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকে। তো সেই ক্ষেত্রে কী দেখতে হবে যে কন্টিনিউ যে সানের রেটা বা হিটটা আর্থে পড়ছে বা অন্যান্য স্পেসে অন্যান্য যে প্ল্যানেট আছে সেখানে পড়ছে, এটাকে বলা হচ্ছে সোলার রেডিয়েশন। এই যে সূর্য থেকে আসা সূর্যের রশ্মিটা, গরম তাপটা যে স্পেসে ছড়িয়ে পড়ছে বা অন্যান্য প্ল্যানেটে এসে পড়ছে, সেটাকে সোলার রেডিয়েশন বলা হচ্ছে। দ্য ট্রাভেল অফ দ্যাট হিট লাইট ফ্রম দ্য সান থ্রু দ্য স্পেস অর ইন আ পার্টিকুলার প্ল্যানেট, সেটাকে কোনো পার্টিকুলার প্ল্যানেট না বলেও পুরো স্পেসে ছড়িয়ে পড়ছে, এটা বলাটাই প্রেফারেবল। পুরো স্পেসে ছড়িয়ে পড়ছে, তো সেই ক্ষেত্রে এই যে আলোটা ছড়িয়ে পড়ছে এটাকে আমরা সোলার রেডিয়েশন বলছি। আর টেম্পারেচারটা মাথায় রাখতে হবে 6000 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বাকি এখানে সানের সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়েছে, যেমন পৃথিবীতে সূর্যের রশ্মি আসছে একটা শর্ট ওয়েভলেন্থে, যেমন ইকুয়েটারে খুব অল্প ডিস্টেন্স সূর্য থেকে পৃথিবীর যে ইকুয়েটার তার ডিস্টেন্স কিন্তু খুব অল্প। আবার ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকনের ডিস্টেন্স আর একটু বেশি, আর পোলার রিজনের ডিস্টেন্স অনেকটা। যেহেতু ডিস্টেন্স অনেকটা, সেই কারণে কী হচ্ছে, সূর্যের রশ্মিটা ট্রাভেল করতে পারছে, মানে বেশি ট্রাভেল করতে পারছে না, ছড়িয়েও কম পড়ছে, সেই কারণে ওখানটা ঠান্ডা। আর ইকুয়েটারের ক্ষেত্রে কি ট্রাভেল করছে বেশি, ছড়িয়ে পড়ছে অল্প জায়গায়, আর ওই জায়গাটা মানে একদম হিট করে রাখছে। তো দ্যাট ইজ দ্য সোলার রেডিয়েশন। পজিশন অনুযায়ী ইকুয়েটারে খুব গরম, শর্ট ডিস্টেন্স বলে, ট্রপিক অফ ক্যান্সার ক্যাপ্রিকনে তার থেকে একটু গরমটা কম, কারণ ওটা ভার্টিক্যাল ওয়েতে পড়ছে। আর লাস্ট হচ্ছে পোলার রিজনের স্ল্যান্টিং রিজিয়নে পড়ছে। তো ডিস্টেন্সটা ম্যাটার করছে, সান থেকে আর্থের প্রত্যেকটা এরিয়ার যে ডিস্টেন্স, সেই অনুযায়ী রেডিয়েশনটা পড়ছে, মানে সেই অনুযায়ী হিটটা পড়ছে পৃথিবীতে, তো সেটাকে আমরা সোলার রেডিয়েশন বলছি। আমরা চলে যাব সোলার রেডিয়েশনের প্রপার ডেফিনেশনে। সোলার রেডিয়েশন হচ্ছে একটা রেডিয়েন্ট লাইট যেটা সান থেকে এমিটেড হচ্ছে। কীভাবে এমিটেড হচ্ছে? সানে নিউক্লিয়ার ফিউশনটা হচ্ছে বলেই, কন্টিনিউয়াস যত নিউক্লিয়াস প্রেজেন্ট আছে সানের মধ্যে কী হচ্ছে, রিয়্যাক্ট করছে, ব্লাস্ট হচ্ছে,
ঠিক আছে, মলিকিউলসগুলো আলাদা আলাদা ছিটকে চলে যাচ্ছে এবং তার ফলে কী তৈরি হচ্ছে, একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। তো সেটাকে আমরা কি বলতে পারি, সোলার রেডিয়েশন। নেক্সট, এই সোলার রেডিয়েশনের জন্য ফটোসিনথেসিস হতে পারে, ক্লাইমেট চেঞ্জ হতে পারে, ওয়েদার চেঞ্জ হতে পারে, মানুষ ডিপেন্ডেন্ট। তখন এবার পুরো চেইন ওয়াইজ আর্থের সবাই লিঙ্কড আছে এই সানের এনার্জির ওপর। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সোলার রেডিয়েশন ইন রিলিফ। একটা হচ্ছে স্পেকট্রাম। সোলার রেডিয়েশন ইনক্লুডস আলট্রাভায়োলেট রেজ, ভিজিবল অ্যান্ড ইনফ্রারেড লাইট। স্পেকট্রাম হচ্ছে সোলার, আমরা পড়েছিলাম যে আমাদের ফিজিক্সে ছিল যে একটা প্রিজম টাইপের জায়গা, যেখান থেকে হোয়াইট লাইট গিয়ে সেখান থেকে 7টা লাইট ভেঙে যাবে। তো স্পেকট্রাম কি, স্পেকট্রাম আমরা দেখতে পাবো সোলার রেডিয়েশন ইনক্লুড, সোলার রেডিয়েশনে কী থাকছে, আলট্রাভায়োলেট রেডিয়েশন থাকছে, ভিজিবল অ্যান্ড ইনফ্রারেড লাইট। এবং এই যে লাইটটা পড়ছে, এই লাইটটা কি ভিজিবল? হ্যাঁ, আমরা আলোটা দেখতে পাচ্ছি, কিন্তু ওর যে ওয়েটা, যে রাস্তাটা দিয়ে আছে সেই রাস্তাটা দেখতে পাচ্ছি না, কিন্তু বাইরে সূর্যের রশ্মিটা যে পড়েছে এটা দেখতে পাচ্ছি, কিন্তু কোন রাস্তা দিয়ে ও ট্রাভেল করে এসেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ওটা ইনভিজিবল। নেক্সট হচ্ছে ইন্টেন্সিটি সোলার রেডিয়েশনের। দ্য ইন্টেন্সিটি ভ্যারিজ উইথ টাইম অফ ডে, ল্যাটিটিউড, সিজন অ্যান্ড অ্যাটমসফিয়ারিক কন্ডিশন। এবার ইন্টেন্সিটি চেঞ্জ হয়, যেমন 12টার সময় খুব গরম, 1টার সময় আরও গরম, রাত্রিবেলা যত হচ্ছে গরম কমতে থাকছে, সকালবেলাও অল্প গরম। অল্টিটিউড অনুযায়ী হয়, যেমন ইকুয়েটারে খুব গরম, ট্রপিক অফ ক্যান্সার ক্যাপ্রিকমে তার থেকে একটু গরম কম, আবার পোলার রিজনে খুবই কম। নেক্সট হচ্ছে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে, কোথায় কেমন পজিশন থাকবে, মানে ওয়েদার, গরম হলে গরম থাকবে সেখানে, বৃষ্টি হলে তাহলে সূর্যের রেডিয়েশনটা কম থাকবে। সিজন অনুযায়ী, যেমন সামার সিজনে ইন্টেন্সিটি খুব বেশি থাকে, শীতকালে ইন্টেন্সিটি কম থাকে। নেক্সট হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ডিফিউজ রেডিয়েশন। ডিরেক্ট রেডিয়েশন ট্রাভেল স্ট্রেট ফ্রম দ্য সান, একদম এটা হচ্ছে সাপোজ সূর্য থেকে একদম স্ট্রেট লাইনে সানের যে রেটা সেটা রেডিয়েট করছে বা ট্রাভেল করছে। while diffuse radiation is scattered in the atmosphere। আর diffused মানে হচ্ছে সাপোজ এটাকে আমরা সূর্য ধরি, এবার এর আলোটা কি হচ্ছে, চারি জায়গায় ছড়িয়ে পড়ছে, স্ক্যাটার্ড করছে, বাট এইখানে ওটা হচ্ছে ডিফিউজ, আর এটা হচ্ছে ডিরেক্ট লাইন, যেখানে সূর্যের রশ্মিটা স্ট্রেট ট্রাভেল করছে। নেক্সট হচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশন। অ্যাপ্রক্সিমেটলি 50% ইজ ভিজিবল লাইট, 40% ইজ ইনফ্রারেড অ্যান্ড 10% আলট্রাভায়োলেট। নেক্সট হচ্ছে এফেক্ট অন ক্লাইমেট। সোলার রেডিয়েশন ড্রাইভস আর্থস ক্লাইমেট, এফেক্টিং টেম্পারেচার, প্রেসিপিটেশন অ্যান্ড উইন্ড। এই সোলার রেডিয়েশনের জন্য টেম্পারেচারে একটা এফেক্ট পড়ছে, প্রেসিপিটেশনে একটা এফেক্ট পড়ছে, ঠিক আছে, হাওয়া বাতাসে, গরমকালে লু বইছে, ঠান্ডাকালে কিন্তু সেই লুটা বইছে না। তো একটা ডিফারেন্স কিন্তু ক্লাইমেট চেঞ্জে বা ক্লাইমেটের ওপর যে একটা এফেক্ট পড়ছে সোলার রেডিয়েশন, সেটা আমরা দেখতে পাচ্ছি। photovoltaic effect, it can be converted into electricity, usually সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের রশ্মি ট্র্যাপ করে ওটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করা হচ্ছে। আমরা গ্রামের সাইডে গেলেই এই যে সোলার প্যানেল দেখা বড় বড় থাকে, ডিস্ক টাইপের দেখতে সোলার প্যানেলগুলো, ওগুলো কী করছে, তো নয় নেভি ব্লু না হলে ডার্ক কালারের, ব্ল্যাক কালার হয়। কেন? কারণ হিটটা বেশি অ্যাবজর্ভ করে, ওখান থেকে হিটটা অ্যাবজর্ভ করছে সূর্যের, দিয়ে ওটা ইলেকট্রিসিটিতে কনভার্ট করছে। এটা নেচারের পক্ষে কিন্তু একদম ক্ষতিকারক নয়, কারণ ন্যাচারাল জিনিসকে আমরা ইউজ করছি। লাস্ট পয়েন্ট, অ্যাবজর্পশন অ্যান্ড রিফ্লেকশন। সারফেস কী করছে, অ্যাবজর্ভ করছে কিছুটা লাইট, আর যে কিছুটা লাইট 100% লাইট আসছে, 50% অ্যাবজর্ভ করছে, 50% রেডিয়েট করে দিচ্ছে, উইথ অ্যালবেডো ইন্ডিকেটিং রিফ্লেক্টিভিটি। অ্যালবেডো যে কি, যেটা আলোটা আসছে সূর্য থেকে, লাইটটা সূর্য থেকে আসার পর ওটা রিফ্লেক্ট করছে মাটিতে রিফ্লেক্ট করার পর ওটা রেডিয়েট করে যাচ্ছে, আর কিছুটা লাইট বা হিট কী হচ্ছে, আমাদের আর্থে বা মাটির মধ্যে ট্র্যাপড থাকছে। তো এই যে ট্র্যাপড থাকছে এটা অ্যাবজর্ভ করে নিল, আর যেইটুখানি ট্র্যাপ থাকছে না, রিফ্লেক্ট করে যাচ্ছে, সেটা রিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালবেডো প্রসেস। ওকে, নেক্সট হচ্ছে ওয়াটস পার স্কোয়ার মিটার। এটা বলতে চাইছে যে সূর্যের রশ্মিটা কতটা কিলোমিটার ট্রাভেল করতে পারছে, কতটা কিলোমিটার অনুযায়ী পার্টিকুলার একটা ল্যান্ডে স্প্রেড হতে পারছে, ঠিক আছে, সেটাকেই মেজারমেন্ট হয়েছে। এই যে পার ইউনিট এরিয়া ওভার আ স্পেসিফিক টাইম, একটা স্পেসিফিক টাইম একটা পার্টিকুলার এরিয়াতে কতটা কোয়ান্টিটি সূর্যের রশ্মি এসে পড়তে পারে, এবং সেই কোয়ান্টিটিটা কি খুব গরম হয় না অল্প, সেটাকেই আমরা এই ইউনিটটার মাধ্যমে মেজারমেন্ট করে থাকি। নেক্সট হচ্ছে অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন। একটা হচ্ছে সোলার কনস্ট্যান্ট, একটা হচ্ছে সোলার রেডিয়েশন। সোলার কনস্ট্যান্টের ক্ষেত্রে দ্য সোলার কনস্ট্যান্ট ইজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন রিসিভড অ্যাট দ্য টপ অফ দ্য অ্যাটমসফিয়ার অন দ্য সারফেস পারপেন্ডিকুলার টু দ্য সান রেজ। Its value is approximately 1361 watts per square meter। আচ্ছা, বলেছে সোলার কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন বা সূর্যের রশ্মি, যেটা কিনা আর্থের অ্যাটমসফিয়ারের একদম ওপরে পড়ছে, আর্থের মধ্যে
কিন্তু পড়ছে না। আর্থের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারের একদম টপ পোর্শনে যে অ্যামাউন্টের সূর্যের রশ্মি পড়ছে এবং সেটা কী ওয়েতে পড়ছে, পারপেন্ডিকুলার ডিরেকশানে পড়ছে, সেটাকে বলছি সোলার কনস্ট্যান্ট। তাহলে সূর্যের রশ্মিটা পারপেন্ডিকুলার ডিরেকশানে যখন আর্থের অ্যাটমসফিয়ারে একদম ওপর দিকে পড়ছে, আর্থের অ্যাটমসফিয়ারের ওপর দিকে পড়ছে, তো সেটাকে বলা হচ্ছে সোলার কনস্ট্যান্ট। অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু কত? 1361। Solar radiation. The amount of solar radiation that reaches the Earth's surface varies depending on factors such as latitude, time of year and atmospheric condition. Example, cloud cover, aerosol এগুলো। সোলার রেডিয়েশনটা ডিপেন্ড করছে অনেকটা অ্যাটমসফেরিক কন্ডিশনের ওপর। যদি বেশি ক্লাউডি থাকে ওয়েদার বা অ্যাটমসফিয়ারে যদি অ্যারোজল গ্যাসটা বেশি মিক্সড হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু সোলার রেডিয়েট বেশি করতে পারবে না। যেমন কার্বন ডাই অক্সাইড, অ্যাটমসফিয়ারে এত বেড়ে গেছে, সোলার রেডিয়েশন কম হচ্ছে, কার্বন ডাই অক্সাইড কী করছে, হিটগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে আর পৃথিবীটাকে আরও গরম করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে সোলার রেডিয়েশন কিন্তু অ্যাটমসফেরিক কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে। যদি অল্টিটিউড ক্লিয়ার থাকে, স্কাই ক্লিয়ার থাকে, একদম পরিবেশ খুব ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে সূর্যের রশ্মিটা পৃথিবীতে আসবে, ল্যান্ডে পড়ার পর সেটা রিফ্লেক্ট হবে, সেটা ফিরে যাবে। বাট সেখানে যদি ক্লাউড থাকে, ডাস্ট পার্টিকেল বেশি থাকে, অ্যারোজল থাকে, কার্বন ডাই অক্সাইডের কোয়ান্টিটি বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসটা বেশি বেরোতে পারবে না। হয়তো 50% বেরোনোর কথা, 30% বেরোবে, বাকি 70% কিন্তু আর্থে ট্র্যাপ থাকবে, যেটা কিনা আর্থ তাকে হিট করে দিতে সাহায্য করবে। ইকুয়েটারের ক্ষেত্রে অন আ ক্লিয়ার ডে দ্য সোলার রেডিয়েশন ক্যান বি অ্যাজ হাই অ্যাজ 1000 ওয়াটস পার স্কোয়ার মিটার অ্যাট নুন। ঠিক আছে, তাহলে ইকুয়েটারের ক্ষেত্রে যদি ক্লিয়ার ডে থাকে, দিনটা যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একবারে, তাহলে সেই ক্ষেত্রে কি দেখতে পাবো যে সোলার রেডিয়েশনটা সব থেকে বেশি হাই থাকে। যত ক্লিয়ার থাকবে তত সোলার রেডিয়েশন বেশি হবে, 1000 অ্যাজ হাই অ্যাজ, এত মানে দুপুরবেলা যা হয় তার থেকে 1000 গুণ বেশি দিনের বেলা হয়, দুপুরবেলা থেকে দিনের বেলা বেশি হচ্ছে যদি দিনটা মানে সেই দিনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানে একদম ঝলমলে আকাশ, মেঘ ফেক ঘুরছে, মানে একদম পরিষ্কার, কোনো বৃষ্টি বৃষ্টি কিছু হবে না বা ওয়েদার খারাপও না। নেক্সট হচ্ছে অ্যাভারেজ গ্লোবাল রেডিয়েশন। দ্য অ্যাভারেজ সোলার রেডিয়েশন রিচিং অ্যাট দ্য আর্থ সারফেস ইজ অ্যাবাউট 2000 to 250, অ্যাকাউন্টিং ফর দ্য ডে নাইট সাইকেল অ্যান্ড ভ্যারিং অ্যাটমসফেরিক কন্ডিশন। অ্যাটমসফেরিক কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে এই সোলার রেডিয়েশনটা। যেমন দিনের বেলা সোলার রেডিয়েশন বেশি হবে, রাত্রিবেলা সোলার রেডিয়েশন কম হবে। কেন? কারণ রাত্রিবেলা তো সূর্য নেই, সূর্যের রশ্মি কি পড়ছে, তাহলে রেডিয়েটও কম করবে। কিন্তু দিনের বেলা সূর্যের রশ্মি আছে, তাই মাটিতে পড়ছে পৃথিবীর, তার ফলে রেডিয়েটও করছে বেশি। কতটা হচ্ছে? এই এতটা। তো দিন আর সকাল এই দুটোর মধ্যে ভেরিস করছে, দিনের বেলা একরকম, রাত্রিবেলা কিন্তু একরকম হচ্ছে। এখানে প্রচুর ইনস্ট্রুমেন্ট দিয়েছে, এত ইনস্ট্রুমেন্টের নাম আমাদের লাগবে না, শুধু লাগবে পাইরোমিটার। সেমিস্টার 2 এর জন্য শুধু পাইরোমিটারটা ইম্পর্টেন্ট, যেটা কিনা গ্লোবাল সোলার রেডিয়েশনটা মেজারমেন্ট করতে হেল্প করছে, ইনক্লুডিং বোথ ডিরেক্ট অ্যান্ড ডিফিউশন। ডিরেক্ট মানে হচ্ছে সূর্যের রশ্মি যেটা ডিরেক্টলি পড়ছে, আর ডিফিউশন মানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যেটা। দুটো মেজারমেন্ট করতেই, দুটো কী মেজারমেন্ট করতে? গ্লোবাল সোলার রেডিয়েশন। গ্লোবাল সোলার রেডিয়েশন মেজারমেন্ট করতে যে ইনস্ট্রুমেন্টটা লাগে সেটাকে আমরা বলছি পাইরোমিটার। এটা ডিরেক্ট অ্যান্ড ডিফিউশন দুটোই কিন্তু মেজার করছে। কী কী ফ্যাক্টরস এফেক্ট হতে পারে? ল্যাটিটিউড, সিজন, টাইম অফ ডে, অ্যাটমসফেরিক কন্ডিশন। ল্যাটিটিউডের ক্ষেত্রে সোলার রেডিয়েশন ইজ মোর ইন্টেন্স নিয়ার দ্য ইকুয়েটার অ্যান্ড ডিক্রিজ টুয়ার্ডস দ্য পোল। সোলার রেডিয়েশনটা কিন্তু বেশি থাকে ইকুয়েটারের দিকে, যেখানে আমরা দেখব যে পোলার রিজিয়নে কম থাকে। কেন পোলার রিজিয়নে কম থাকে? কারণ স্ল্যান্টিং ওয়েতে সূর্যের রশ্মিটা পোলার রিজিয়নে পড়ছে, কিন্তু ইকুয়েটারের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট পড়ছে আলোটা। নেক্সট হচ্ছে সিজন। সিজনের ক্ষেত্রে কি, দ্য অ্যাঙ্গেল অফ দ্য আর্থস tilt affect the intensity and duration of the sunlight causing seasonal variation. So এই সূর্যের রশ্মির জন্যই কিন্তু সিজনাল ভেরিয়েশন হচ্ছে। আর্থ যে পজিশানে যখন যে পোর্শনটা সূর্যের সামনে থাকবে সেই পোর্শনটা হিট হবে, অন্য পোর্শনটা হবে না। তো এটা হচ্ছে সিজন, সেই অনুযায়ী একটা জায়গায় ঠান্ডা একটা জায়গায় গরম, এই জন্য সিজন চেঞ্জ হবে। টাইম অফ ডে, সোলার রেডিয়েশন ইজ দ্য হাইয়েস্ট অ্যাট সোলার নুন। দুপুরবেলার দিকে সোলার রেডিয়েশনটা খুব বেশি থাকে। হোয়েন দ্য সান ইজ অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য স্কাই, তখন একদম মাথার ওপরে সূর্য থাকে, তাই জন্য সোলার রেডিয়েশনটা বেশি থাকে। লাস্ট পয়েন্ট, অ্যাটমসফেরিক কন্ডিশন। ক্লাউড কভার, অ্যারোজল অ্যান্ড পলিউটেন্ট ক্যান রিডিউস দ্য অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন রিয়াক্টিং দ্য সারফেস। যদি যদি আকাশ পরিষ্কার থাকে, বৃষ্টি ফিষ্টি কিছু হচ্ছে না, আকাশ পরিষ্কার একদম, সেই ক্ষেত্রে সোলার রেডিয়েশনটা যদি 100% আসে সূর্যের রশ্মি, সেখান থেকে 50% ফিরে যাবে, 50% ট্র্যাপ থাকবে। বাট
যদি আকাশে খুব মেঘ থাকে, চারিদিকে খুব পলিউশন, কার্বন ডাই অক্সাইড ভর্তি, অ্যারোজল মিক্সড আছে বাতাসের সাথে, তাহলে সেই ক্ষেত্রে কি দেখতে পাবো যে 100% আলো তো আসবে ঠিকই, বাট 30% রেডিয়েট করবে আর বাকি 70% কিন্তু রেডিয়েট করবে না। দ্যাট ইজ টোটালি ডিপেন্ডেন্ট অ্যাটমসফেরিক কন্ডিশন। ওকে, সো দিস ফোর্স আর দ্য ফ্যাক্টরস হুইচ এফেক্টিং দ্য সোলার রেডিয়েশন। এরপরে আরও অনেক পয়েন্টস আছে, তো সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। থ্যাংক ইউ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। বাই।